বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াস। আজ আমার শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে। তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফল হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। শেখ হাসিনা শেখ হাসিনা এবং ইনু হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী ছিল আমাদের তথ্যমন্ত্রী। উনার টেলিফোন যদি বাইর করেন রেকর্ড, গোপন রেকর্ড যদি বাইর করেন সব পাইবেন ভাই, খালি নারী ঘটিত কেস পাইবেন তো। কিন্তু দেখেন সে টেলিফোনে কি আলাপ করতেছে, একেবারেই দালাল চামচা কিভাবে কথা বলতেছে। সে বলতেছে আপনি যে সিদ্ধান্তটা দিচ্ছেন খুব কারেক্ট সিদ্ধান্ত দিচ্ছেন, কি সেটা জানেন? ওই যে হেলিকপ্টার থেকে গুলি করা ওই সিদ্ধান্তটা নাকি খুব কাজে লাগছে, এটা পাম্প পট্টি দিতেছে শেখ হাসিনাকে এরাই নষ্ট করছে ভাই। সে পাম্প দিতেছে যে খুব ভালো কাজ করছেন এবং আরো বুদ্ধি দিতেছে রাত্রের মধ্যে 200 যদি ধরে নিয়ে ফিনিশ করে দেওয়া যায় তাহলে আগামীতে মিছিল বাইর হবে না। এগুলা কারা? ওই যে শিবিরের পোলাপান, জামাতের পোলাপান, বিএনপির পোলাপান, এদেরকে ধইরা 200 গায়েব করে দিতে হবে। এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চেয়ে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচরণের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই। অধিকার শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দেবে জামাত ইসলামী। জামাত সবকিছু গুছিয়েছে, সবকিছু রেডি করেছে, কিছুদিনের মধ্যে আপনারা টের পাবেন যে কি ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রবাসী এক ভাই আমাকে গতকালকে মাঝরাতে প্রায়, আমি অনলাইনে ছিলাম, সে দেখতে পাইছে যে আমি অনলাইনে আছি, যার জন্য কল করছে হোয়াটসঅ্যাপে। তো নাম্বার কিভাবে পাইছে আর আমি জিজ্ঞাসা করি নাই, জানারও ইচ্ছা নাই, কারণ আমার এটা অনেক পুরনো নাম্বার। আমাদের যে মহানায়ক ছিলেন সালমান শাহ তার দেওয়া নাম্বার এটা আমার। মানে এই টেলিফোন নাম্বারটা গ্রামীণ, তখন অনেক পয়সা লাগতো ওই আমলে, ওটা আমাকে গিফট করছিল সালমান শাহ, যার জন্য আমি রেখে দিছি। এটার বয়স হয়ে গেছে মনে হয় 27, 28 বা 30 বছর হয়ে গেছে মনে হয়। যাই হোক, তো উনি আমার সাথে কথা বলতে বলতে আমাকে বলতেছে যে আপনি কি সিনেমা ছেড়ে দিয়েছেন? আমি বললাম যে দেখেন, সিনেমা তো আমি ছাড়ি নাই, সিনেমা আমাকে ছেড়ে দিছে। আমি সিনেমা ছাড়ি নাই, সিনেমা আমাকে ছেড়ে দিছে। এটাই সত্য কথা। সত্য বলার মধ্যে একটা আনন্দ আছে, বুঝছেন, ভালো লাগে বলতে। আর সত্য বললে কিছু মনে রাখার দরকার হয় না, বুঝছেন না? যারা সত্য বলে তাদের মনে রাখার দরকার হয় না, কারণ সত্য তো বুঝছেন সত্যই, ওটা মনে রাখার দরকার কি? যখন আপনি কোনো মিথ্যা বলবেন ওইটা মনে রাখতে হয় যে আমি কি জানি বলছিলাম, ওইটা তো আবার বলতে হবে, না হলে তো মানুষের হাতে ধরা খামু, বুঝছেন? যাই হোক, আমি বললাম যে না ভাই, আমি তো সিনেমায় আসলে প্রডিউসার পাইনি তেমন, আর আমি তো লো বাজেটের ছবি বানাই না, বড় প্রডিউসার আমি পাই নাই, যার জন্য ছবি বানানো হয় নাই। তো আমি ফাইন্যান্স করবো, আপনি ছবি বানান। আমি তো চমকায় গেলাম, বলে কি? আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি তো এই ব্যবসার কিছুই বুঝেন না, আপনি কেন এখানে এত টাকা ফাইন্যান্স করবেন? কয়টা দেশের জন্য, দেশের প্রতি ভালোবাসা। আমি বললাম তার মানে কি দেশপ্রেমের ছবি যেগুলো অনুদানের টাকা দিয়ে বানাইতে হয়? ওই যে আমরা দেখছি না অতীতে অনেক দেশপ্রেমের ছবি হয়েছে, ওগুলো অনুদানের টাকা, সরকারি টাকা সরকার দেয় যেন তার প্রচার করা হয়, তার গুণগান গাওয়া হয়। তার বংশের পুরো বংশের গুণগান গাইবে, এই 9 টাকা ছবি বানাও, ওইটাই হলো দেশপ্রেমের ছবি। বলে যে না না না, ওরকম না, আপনার বোমা হামলা ছবিটা দেখছি তো তাই আপনাকে ফোন দিলাম। এই যে জিয়াউল আহসান নামে একটা লোক আর্মির, এখন জেলে আছে, এই 1000-এর উপরে মানুষ কিল করছে, সিরিয়াল কিলার, এর উপরে একটা ছবি বানান। তখন আমার মনে করলো ওই যে মানুষের মগজের কাছে, মানে মাথার কাছে পিস্তল ঠেকায় হাতটা এইভাবে রাখা যে গুলি করতো, আর ওই রক্তটা আর মগজগুলো তার হাতে আইসা ছিটকায়া পড়লে গরম গরম অনুভব করতো, তার ভিতরে চেতনা আসতো, ওই লোকটাই জিয়াউল আহসান। এই জেলেই আছে। তারে হাত করা পড়ায় নিতে পারে না, হাত ছিটকা দিয়া ফেলায় দেয়। তো দেখেন, এত ভয়াবহ একটা কিলার যার জীবনী নিয়ে এখন সিনেমা বানাইতে চায়, টাকা লগ্নি করতে চায় মানুষ, কোন পর্যায়ে চলে গেছে। ডেঞ্জারাস কিলার তো ভাই, এইটার যে সিনেমা হবে না ভাই, ভয়াবহ সিকোয়েন্স গুলা কি দেখেন। গভীর রাত, ট্রেন আসতেছে,
একজনকে জং টুপি পরে দাঁড় করায় রাখছে, ট্রেনটা যখন কাছে আসতেছে ধাক্কা মাইরা ফালাই দিতেছে, আবার নিয়ে যাইতেছে সেই কোনো কাশপুর ব্রিজের উপরে বা বুড়িগঙ্গা ব্রিজের উপরে মিড নাইট ওইখানে দাঁড় করায় গুলি কইরা ওই নদীতে ফেলে দিতেছে। আবার একটা নৌকা ছিল, তার নিজস্ব নৌকা, ওই নৌকায় কইরা মাছ দরিয়ার মধ্যে নিয়া ওই যে ওইভাবে মারতো, তারপরে ওই নদীর পানিতে হাত ধুইতো, গুনগুন করে নাকি গানও গাইতো। এই সিরিয়াল কিলার কি ভয়াবহ চরিত্র ভাই, বিশ্বাস করেন ভাবা যায়? মানুষের পেট কেটে সিমেন্ট বইরা আবার বস্তা বাইন্দা ওইটা নদীর মধ্যে ডুবাইয়া দেয়। এইভাবে সে 130 জনকে নিজের হাতে মাইরা এই দুনিয়া থেকে বিদায় করছে। আর ওই যে নারায়ণগঞ্জের 7 মার্ডার মনে আছে আপনাদের? এইটাও এই জিয়াউল আহসানের পরিকল্পনায়, এবং তার রেকর্ড আছে, একদিনে 13টা মারছে, আরেকদিন 11টা মারছে, এরকম রেকর্ডও সে সৃষ্টি করছে। সেই কিলারকে নিয়ে এখন সিনেমা বানাইতে চায়, চিন্তা করেন। তখন আমি উনাকে বললাম যে দেখেন অনেক টাকা পয়সার ব্যাপার, আপনি তো এখন এই ঘটনাগুলো চোখে পড়ছে, জানতে পারছেন, যার জন্য সিনেমা বানাইতে চান। কিন্তু এটা সিনেমা তার নাটক না যে 2 সপ্তাহ 1 মাসে 2 মাসে বানায় ফেলাম, এটা বানাইতে 1 বছরের উপরে সময় লাগবে। তখন কি অবস্থা থাকবে? আজকের দিনের মতো কি 1 বছর পরে ওই দিনটি থাকবে? নাও তো থাকতে পারে, নতুন কিছু ঘটনা ঘটতে পারে। দেখা গেল যে তখন সেন্সারে দিলাম ছবিটা, সেন্সারে নিষিদ্ধ করে দিল যে না, আর্মির ব্যাপারে এত নোংরামি করা যাবে না, এত কাদা ছিটানো যাবে না, আর্মিকে বদনাম করা যাবে না। এরকম প্রশ্ন চলে আসবে না ভাই? চলে আসবে। আমি ওনাকে বুঝাইলাম যে একটু ঠান্ডা হন, সিচুয়েশন বুঝেন, পরে দেখা যাবে। যাই হোক, হ্যাঁ, এর আগেও আমাকে একজন প্রডিউসার বলছিল, মেজর সিনহা, ওই যে প্রদীপ মারছিল যে কক্সবাজারের রাস্তায়, প্রদীপ মারছিল যে, ওই মেজর সিনহাকে নিয়ে ছবি বানাইতে বলছিল। দেখেন, এই প্রদীপের কিন্তু ঝুলানের কথা, ফাঁসির কথা আমরা শুনছি, কিন্তু ফাঁসি বাস্তবায়ন হয় নাই। এত প্রমাণ আদি থাকার পরও বুঝছেন কোনো কিছু সুরা হচ্ছে না। আইনগুলা কেমন জানি স্লো মোশনে দৌড়ায়। ওই যে সিনেমায় আমরা দেখি না, স্লো মোশনে দৌড়াইতেছে, আগায় না, ওরকম ব্যাপার হয়ে গেছে আইন কানুনের ব্যাপার। যাই হোক, দেশ কি অবস্থা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আজকে একটা 5 মিনিট 5.5 মিনিটের অডিও কল শেখ হাসিনা শেখ হাসিনা এবং ইনু হাসানুল হক ইনু, তথ্যমন্ত্রী ছিল আমাদের তথ্যমন্ত্রী। হায় উনার টেলিফোন যদি বাইর করেন রেকর্ড, গোপন রেকর্ড যদি বাইর করেন, সব পাইবেন ভাই, খালি নারী ঘটিত কেস পাইবেন তো। কিন্তু দেখেন সে টেলিফোনে কি আলাপ করতেছে, একেবারেই দালাল চামচা, হায় কিভাবে কথা বলতেছে। সে বলতেছে আপনি যে সিদ্ধান্তটা দিছেন খুব কারেক্ট সিদ্ধান্ত দিছেন। কি সেটা জানেন? ওই যে হেলিকপ্টার থেকে গুলি করা, ওই সিদ্ধান্তটা নাকি খুব কাজে লাগছে, এটা পাম পট্টি দিতেছে শেখ হাসিনাকে এরাই নষ্ট করছে ভাই। সে পাম দিতেছে যে খুব ভালো কাজ করছেন, এবং আরো বুদ্ধি দিতেছে রাত্রের মধ্যে 200 যদি ধরে নিয়ে ফিনিশ করে দেওয়া যায় তাহলে আগামীতে মিছিল বাইর হবে না। এগুলা কারা? ওই যে শিবিরের পোলাপান, জামাতের পোলাপান, বিএনপির পোলাপান, এদেরকে ধইরা 200 গায়েব করে দিতে হবে 1 রাতের মধ্যে। বলতেছে আমি তো লিস্ট করতেছি, আমার এলাকায় আমি বইলা দিছি, আপনি এখানেও হুকুম জারি করেন 200 গায়েব করে দিতে। পাম পট্টি দিতেছে চামচার মতো, দালালের মতো, দেশের মানুষকে মাইরা ক্ষমতায় থাকতে চায়। কি করবেন জানেন? কিচ্ছু করার নাই। আপা কাশতেছে আর কথা কইতাছে, কষ্ট হইতাছে তাও কথা কইতাছে। কি কথা? দেশের মানুষকে মেরে ফেলার কথা। কারণ কি বুঝলাম না তো ভাই। শুধু ক্ষমতায় থাকার জন্য সারা জীবনই ক্ষমতায় থাকতে হবে। 16 বছর থাকার পরও মন ভরে নাই, আরো থাকতে চাইছিল, বহুদিন থাকতে চাইছিল। যাই হোক, উনি যে চলে গেছে উনি বিশ্বাস করেন না, আসলে বিশ্বাস করে না। উনি এখনো যেভাবে কথা বলে এতে বোঝা যায় যে উনি জাস্ট কিছুদিনের জন্য গেছে, আবার আসতেছে। তার মানে কি জানেন? পিছন থেকে তাকে যারা পরিচালনা করতেছে, ওনার একা চলার কোনো ক্ষমতা নাই। আমি ওনাকে এই গত 1 বছরে যেটুকু স্টাডি করছি, কেউ কিছু মাইন্ড করেন না ভাই, একরকম বোকা মানুষই আমার কাছে মনে হয়েছে, একদম বোকা মানুষ মনে হয়েছে। এবং এই বোকা মানুষটাকে কান পড়া দিয়ে জানেন নষ্ট করছে। হ্যাঁ, যে আপা এই আর্মিরাই কিন্তু আপনার বাবাকে মারছে, যার জন্য একটা ঘটনা ঘটাইতে হবে। ওই যে বিডিআরের ঘটনাটা ঘটাইছে, এই যে শাপলা চত্বরে বলছে আপা আজকে রাত্রের মধ্যে যদি এদেরকে না তাড়ান তাহলে কিন্তু কালকের মধ্যে আপনাদের ক্ষমতা নিয়ে নিবে, গণভবন দখল করে ফেলাইবো। আমরা শুনছি, গোয়েন্দা রিপোর্ট আছে, যার জন্য অর্ডার দিছে কিলিং, মারা শুরু রাত্রের মধ্যে শাপলা চত্বরে। বুঝছেন? এইভাবে, কারণ এই মানুষটা যদি সত্যি চালাক হইতো তাই তো বুঝতো যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, শেখ মুজিবুরের মেয়ে, আমার বাবার স্বাধীনতার সাথে জড়িত, আমি কেন খুন খারাপির মধ্যে যাব, আমি কেন জুলুমবাজ হব, আমি তো মানুষের ভালোবাসার মধ্যেই বাঁচতে পারি, আমি কেন খুন দিয়ে হাত রাঙাবো। কিন্তু কিচ্ছুই করার নাই ভাই, আমাদের দেশটাই এরকম। দেখেন না, 1 বছর পর আইসা এখন টেলিফোনে বলতেছে, বিভিন্ন রাষ্ট্রদূত আছে না আমাদের দেশের বিদেশে যেসব অফিসগুলো আছে, ওইসব অফিস থেকে ছুপ্পু সাহেবের ছবি নামাবার জন্য টেলিফোনে বলা হইতাছে, কাগজপত্র না, কোনো লিখিত চিঠি না, কিন্তু টেলিফোনে। এর মধ্যে 80টা থেকে প্রায় 50-60টা নাইমা গেছে, আরো কিছু বাকি আছে। কেন হঠাৎ ওই ছুপ্পু সাহেবের ছবি নামাইতে হবে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে ভাই, পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে কোন একটা অ্যাঙ্গেলে জুলাই এখনো চলমান, জুলাই বিপ্লব চলতেছে, চলতেছে, অথবা তৃতীয় কোনো অ্যাঙ্গেলে তৃতীয় বিপ্লবের জন্য তারা যেন প্রস্তুত হচ্ছে, কিছু একটা আসতেছে, পায়ের আওয়াজ পাওয়া যায় ভাই। না হলে হঠাৎ ছুপ্পু সাহেবের ছবি সরাইবার কারণ কি ভাই? ছবি সরানোটা তো বিরাট বড় অপমান, তাই না? ওনার জন্য
এরকম কোন বার্তা দিল কি যে ছুপ্পু সাহেব আপনি নিজে পদত্যাগ করেন? বিরাট অপমান না? আমার ছবিগুলো নামায় ফেলাইতেছে, তার মানে আমারে গণাই ধরে না, আমি নিজে পদত্যাগ করা উচিত না? এরকম কোন বার্তা দিল যে আপনি পদত্যাগ করেন? আবার একটা ব্যাপার আছে, উনাকে কিন্তু আগেই খেয়ে ফেলতে চাইছিল। খেয়ে ফেলা মানে ওই খাওয়া না, মানে চেয়ার থেকে নামাইতে চাইছিল, একটি বড় দলের জন্য পারে নাই, তারা দেয় নাই। কিন্তু আজকে যখন তার ছবি নামাইতেছে, তারা কি প্রতিবাদ করতেছে? না, তারা প্রতিবাদ করতেছে না, প্রতিবাদ করার সুযোগও নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো একটা কিংস পার্টি করছিল, ওই কিংস পার্টি ওরাই তো বলতেছে ইনি আমাদের লোক না, উনি বিএনপির লোক, বিএনপির বন্ধু হয়ে গেছে, এরকম কথা উঠছে না? তার মানে কি এখন বিএনপি ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে বলবে? বলবে না। আর ডক্টর ইউনূস স্যার কি ওই সুযোগটাই নিল যে এখন ওর ছবি নামা? এটা হইতে পারে না? হ্যাঁ হইতে পারে, কিছু একটা তো হইতে যাচ্ছে। একটু আগে দেখলাম তৌহিদ আফ্রিদির বাবা সাথী সাহেব উনাকে অ্যারেস্ট করছে, 1 বছর পর অ্যারেস্ট হলো। শুনছিলাম 1 বছর আগে অ্যারেস্ট হবে, কি কারণে অ্যারেস্ট হয়েছে জানা যাবে। এরকম সবাই কিন্তু ধরা খাবে। হ্যাঁ, আজকাল দেখলাম বিশ্ববিদ্যালয় কাকে যেন দৌড়াইতেছে, দেখেন কাকে যেন দৌড়াইতেছে, আমি জানি না কে, শুধু দেখতেছি দৌড়াইতেছে আর পিছনে ধর 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 ভাগতেছে, এরকম চলতেছে। কোথায় জানি কিছু একটা ঘটতেছে। এর মধ্যে আবার শোনা গেল ইউনূস স্যার দ্বিতীয়বারের মতো পদত্যাগের হুমকি দিছে, যে আমি পদত্যাগ করব। এগুলা ভাই সব গুজব, একেবারেই গুজব। আরো কত রকম যে গুজব। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।